আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। রাতের অন্ধকারে ট্রাক গাড়ি বাড়ির মধ্যে ঢুকে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা মহিলা চাপা পড়ল। বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন, আওয়ামী লীগ অংশগ্রহণ বন্ধ, নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিদ্যুৎ লাইনের কাজে চরম গাফিলতি, বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত 2 পরিযায়ী শ্রমিক। বাম আমল পেরিয়ে রাম আমল, সরকার বদলালেও কাকরাবন ঘোষপাড়ার রাস্তার দুর্দশা বদলায়নি। যুব সম্মেলনকে সামনে রেখে জোলাইবাড়িতে যুব মোর্চার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বিলোনিয়ার রাজনগরে 2 মহিলা ও 1 শিশুসহ 3 বাংলাদেশি নাগরিক আটক। এখন সংবাদ বিস্তারিত। গতকাল রাত 10:30টার পর উদয়পুরের এগ্রিকালচার চৌমুহনী এলাকায় হঠাৎ একটি ট্রাক গাড়ি এক বাড়ির মধ্যে ঢুকে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক অভিযোগ, ট্রাকটি বালু পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল। ঘটনার সময় বাড়িতে ঘুমাচ্ছিলেন সবিতা সাহা নামের এক বৃদ্ধা মহিলা সহ পরিবারের সকলে। দুর্ভাগ্যবশত ট্রাকের নিচে চাপা পড়েন বৃদ্ধা সবিতা সাহা। খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর, রাধাকিশোরপুর থানা পুলিশ এবং মহকুমা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে যুক্ত হন। মহকুমা শাসক ত্রিদীপ সরকারও সরাসরি তৎপর থাকেন। একসঙ্গে চেষ্টা চালিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা অনেককে ট্রাকের নিচ থেকে নিরাপদে বের করা হয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুরো এলাকা চাঞ্চল্যকর হয়ে ওঠে। স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আর কোনো নামটা আমি বলতে পারবো না। কটার সময় দুর্ঘটনা ঘটেছিল স্যার? 10:30 কোন জায়গাটা স্যার? 10:30 দুর্ঘটনা ঘটেছিল স্যার? ব্রিজের পাশে। স্যার টাইমটা কথা বলেছেন স্যার? আমি 10:30 ইনফরমেশন পাইছি। আমি 10:30। স্যার, পরিবারের থেকে বলা হচ্ছে যে 4 জন ছিলেন, 2 জন পেয়েছে আর 1 জন পাওয়া যায়নি, 1 জন তো উদ্ধার হয়েছে। এখন কি সার্চিং হবে কি? না, সার্চ করেছে, এখানে আর কোনো ইয়ে নেই। গাড়িটা সম্পর্কে কিছু জানা গেছে? না, গাড়িটা কিল্লার দিক থেকে আসছে, এটা বালির গাড়ি, মোস্ট প্রবাবলি পুরানা গাড়ি। এটা দেখে মনে হচ্ছে যে ফিটনেস কা প্রবলেম আছে। সেই গাড়ি নিয়ে আপনি কি বলবেন গাড়িটা? হ্যাঁ, গাড়ি তো অ্যাজ পার ভেহিক্যাল অ্যাক্ট অ্যাকশন হইব, পুলিশ কেস নিব, সমস্ত কেস নিব, নেওয়ার পরে অ্যাকশন হইব। তবে আমার কথা এটাই থাকবে যে ইনভ্যালিড যেগুলি ফিটনেস না, এই গাড়িগুলি ফ্রিকুয়েন্টলি চেক করা দরকার আছে। স্যার, আরেকটা অভিযোগ এখান থেকে হচ্ছে যে রাতে দিনের বেলায় যখন এখানে গোমতী নদী থেকে বালি তোলা হয়, সেই বালি নাকি দেওয়া হয় না সেন্ট্রাল প্রজেক্ট হয়ে, কিন্তু রাতের বেলায় এখানে বিভিন্ন জায়গা থেকে গাড়ি বালি পাচার করা হচ্ছে স্যার, এবং এই গাড়িটা নাকি বালি পাচারের সঙ্গে যুক্ত স্যার। এটা আমাদের জানা নেই। अभी आप देख सकते हैं ट्रक जो है मिनी ट्रक उसने कंट्रोल लूज करके ब्रिज के और उसके नीचे एक महिला का स्टकअप हो गया था। अभी हम लोगों ने डिजास्टर मैनेजमेंट की मदद लेके उनको उनका बॉडी रिकवर किया है, उनका स्पॉट पे ही मौत हो गया है। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026-এর প্রস্তুতি চলছে, যেখানে 12 ফেব্রুয়ারি তারিখে ভোট গ্রহণ নির্ধারিত হয়েছে। এই নির্বাচন হবে দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব, কারণ এটি সাম্প্রতিক 2024 সালের গণ আন্দোলন ও সরকার পতনের পর প্রথম নির্বাচন। 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে জনমত চাপ বাড়ে এবং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকে বাংলাদেশে একটি অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। এই সরকারই এখন পর্যন্ত দেশ শাসন করছে এবং 2026 সালের নির্বাচনে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ইস্যু হল আওয়ামী লীগ দলের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে আওয়ামী লীগের অংশগ্রহণ স্থগিত রাখা হয়েছে এবং দলটি আগামী নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই দল 20 বছরের শাসন শেষে রাজনৈতিক পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ দলের নেত্রী শেখ হাসিনা এবং দলের নেতারা বলছেন, একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনকে বাদ দিয়ে নির্বাচন করা গণতান্ত্রিক নয় এবং এটি দেশকে আরও গভীর রাজনৈতিক বিভাজনের দিকে ঠেলে দিতে পারে। শেখ হাসিনা বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং তিনি বারবার বলেছেন যে
ভোটে তার দলের অংশগ্রহণ বন্ধ রাখা হলে নির্বাচন বৈধ হবে না এবং দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বিএনপি বিশেষ করে ভোটের নিরাপত্তা, স্বচ্ছতা ও সময়মতো নির্বাচন পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনের চেয়ে অনেক বেশি। এটি দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের এক বড় পরীক্ষা। নির্বাচনের পাশাপাশি একটি সংবিধান সংশোধনী গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যা শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সামাজিক ও অর্থনৈতিক ফ্যাক্টরগুলো ভোটের প্রেক্ষাপটকে প্রভাবিত করছে। যুব সমাজের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি এবং নাগরিক অধিকারগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ ভোটারদের মনোভাবকে নতুনভাবে গড়ে তুলছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও অব্যাহত রয়েছে এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষ করে সামাজিক ও রাজনৈতিক সহিংসার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে এই নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হতে পারে, সেই মোড় যা আগামী বছরগুলোতে বাংলাদেশের রাজনৈতিক গতি ও গণতান্ত্রিক ভবিষ্যৎকে নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দৈনন্দিন জীবনের জন্য যে বিদ্যুৎ অপরিহার্য, সে বিদ্যুৎ লাইনের কাজে চরম অবহেলার ছবি উঠে এলো কমলপুর মহকুমায়। জামথুম এলাকায় রাস্তার পাশ দিয়ে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুই পরিযায়ী শ্রমিক। আহতদের নাম কালিমা উদ্দিন ও মাজারুল হক। দুজনেই বিহার রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মদিনা ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থার অধীনে চলছিল এই বিদ্যুৎ লাইনের কাজ। অভিযোগ, কাজ চলাকালীন শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সে গাফিলতির ফলে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি সংস্থার এক দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ঘটনাস্থলে সংস্থার কোনো উচ্চপদস্থ আধিকারিককেও দেখা যায়নি, বরং শুধুমাত্র বহিরাজ্য থেকে আসা শ্রমিকদেরই সেখানে কাজ করতে দেখা যায়। আহত দুই শ্রমিককে প্রথমে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ লাইনের মতো ঝুঁকিপূর্ণ কাজে এভাবে দায়িত্বহীনতা দেখালে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 5টা নাগাদ দুটো পেশেন্ট এসছে অ্যাম্বুলেন্সে, ফায়ার সার্ভিসে করে। নাম কালিম উদ্দিন, 20 বছর, ছেলে। ওদের বাড়ি হচ্ছে বিহারে। লোকালি ওরা থাকে মনু, বিজয়গিরিতে। ইলেকট্রিক শক খেয়ে এসছে পেশেন্টগুলো। একজনের হার্টের অবস্থা খুব একটা ভালো নয়। আর আরেকজন ছেলের নাম হচ্ছে মাজারুল হক, ওরও বয়স 20 বছর। ওরও বাড়ি বিহার। লোকালি ওরা একই জায়গার লোক এবং ওর একটা 20 ফুট উঁচু থেকে পড়েছে। দুজনেই, একজনের হাড় লেফট সাইডের ক্লেভিকলটা ভেঙে গেছে। এখন কি ওদের রেফার করা হয়েছে? হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা করার পর তারপর রেফার করা হয়েছে। একজন চলে গেছেন, একজন এখনো আছে। ভোট আসে, ভোট যায়, কিন্তু রাস্তাটা থেকে যায় আগের জায়গাতেই। উন্নয়নের প্রতিশ্রুতি বদলায়, সরকার বদলায়, শাসক দলের নাম বদলায়, তবু বাস্তব বদলায় না। উদয়পুর মহকুমার কাকরামন বিধানসভার অন্তর্গত গর্জনমুড়া 11 নম্বর বুথ, ওয়ার্ড নম্বর 7-এর ঘোষপাড়া এলাকায় আজ সেই চেনা ছবি ফের স্পষ্ট। প্রায় 1400 ভোটার ও 400টির বেশি পরিবারের বসবাস এই ঘোষপাড়ায়। কিন্তু বছরের পর বছর ধরে এলাকার প্রধান রাস্তার অবস্থা এতটাই বেহাল যে নিত্যদিনের যাতায়াতে হয়ে উঠেছে চরম দুর্ভোগের। কাদা জল, বড় বড় গর্ত আর ধুলোর সঙ্গে লড়াই করে মানুষকে রাস্তায় নামতে হয়। বর্ষাকালে জল জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আবার শুকনো দিনে ধুলোর ঝড়ে শ্বাস নিতেও কষ্ট হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া শিশু, বয়স্ক মানুষ ও গর্ভবতী মহিলারা। এই রাস্তায় চলাফেরা করা যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। এলাকাবাসীর প্রশ্ন, এই কি উন্নয়নের চিত্র? বাম আমল পেরিয়ে বর্তমান সরকার দীর্ঘ সময় কেটে গেছে, কিন্তু ঘোষপাড়া রাস্তার হাল বদলায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও
এলাকাবাসী একাধিকবার এলাকার বিধায়ক ও গজ্জরমুড়া পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানিয়েছেন। প্রতিবারে আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনিক নীরবতা ও জনপ্রতিনিধিদের উদাসীনতার প্রতিবাদে আজ এলাকাবাসী নিজেরাই হাতে কাজ ধরতে বাধ্য হয়েছেন। যে কাজ সরকারের করার কথা, সেই কাজ যদি জনগণকে করতে হয়, তাহলে প্রশ্ন ওঠে উন্নয়নের দাবি কোথায়? ঘোষপাড়ার মানুষ আজ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, আর প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তব কাজ। রাস্তা সংস্কার কোনো বিলাসিতা নয়, এটি তাদের মৌলিক নাগরিক অধিকার। জনপ্রতিনিধিরা যদি আজও এই সমস্যার সমাধানের উদ্যোগ না নেন, তাহলে এই ক্ষোভ আগামী দিনে আরও বড় প্রতিবাদের রূপ নিতে পারে। ক্ষমতার আসনে বসে কারা আর শাসনের সুবিধা ভোগ করেন কারা, এই প্রশ্নই আজ নতুন করে উঠে আসছে ঘোষপাড়া রাস্তার দাঁড়িয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিষয়টা আমরা আজকে 9 বছর ধরে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন মিছিল মিটিং সবার কাছে কইতে আছি আমরা রাস্তাটা হইতেছে না। গাড়ি ঘোড়া বা বাইক ট্যাগ লইয়া যাইতে সবার অসুবিধা, ধানটা লইয়া যাইতে অসুবিধা। আমরা যে জায়গায় মিটিং বই এই জায়গাতে আলোচনা করি, প্রায় লাস্ট আমরা পঞ্চায়েতও গেল পঞ্চায়েতও কবে করি, পার্টি অফিসে গেলে পার্টি অফিসে কই। দীর্ঘদিন ধরে কইতে আছি আমরা রাস্তাটা হইতেছে না। কখন আমরা রাস্তাটা হয় না দেখে আমরা পাবলিকে নামছি, আমরা সবাই কইতে আছি কইরাম। আর যে দূর আমরা পারি এ দূর কইরাম। আর তারা যেহেতু আইয়ে রাস্তাটা দিয়ে সবাই দেহে না যেন এমন না, তাহলে আমরা একটা আবেদন অত্যন্ত আমরা মহিলারা কিন্তু কিছু লুকলে আমরা নামছি রাস্তাটা কইরাম বা করতে আসি। কমো আজকাল দীর্ঘদিন ধরে নেতারা একে একে সবার কাছে অনুরোধ করতে আসি যে আমরা রাস্তাটা দরকার, রাস্তাটা আমরা করাইয়া দাও। গত বছর নিজে 2বার 3বার করেছিল, আমি করাইয়া দিলাম, নিজের পকেটের পয়সা দিয়েছিলাম। তারা 5-6 লেবার দিয়েছিল গাছটি পরিষ্কার করে দেওয়ার লোকে বারবার তারা অনুরোধ করা হয়েছে। তারা বারবার করতে আছে এই পঞ্চায়েতে একটা ইট বইলেও এই রাস্তাটা আগে বইব, কিন্তু দেখা গেল কি তারা ওই যে জায়গাতে মানুষ আডে না এই জায়গাতে 1/2 কিলোমিটার রাস্তা হয়, একজনের লেগে 1/2 কিলোমিটার রাস্তা আছে। এই পঞ্চায়েতে আমার নদীবিহীন ঘটনা আছে আমরা এই 7 নম্বর ওয়ার্ডে, কিন্তু দেখা গেল আমরা ভাইতে আসি না। দীর্ঘদিন ধরে আমাদের 33 শালগড়া বিধানসভা কাকরাবনের গর্জনমুড়া 11 নম্বর বুথের 7 নম্বর ওয়ার্ডের আমাদের যে পাড়ার যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে 1-2 দিন না। সিপিএম থাকতেও কিন্তু আমরা 25 বছর এই রাস্তাটা আমরা কইরা দেওয়া হয়েছে না। তারপরে মাঝে শেষে একটা দল আইয়ে বিজেপি সরকার, এই বিজেপি আমরা সব করছি, করার পরও আমরা কিন্তু এই কাজটা এখনও পদার্থ থাকতেছি না, এখনও হয়েছে না। মন্ডল থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে, নেতা মন্ত্রী মিনিস্টার মেম্বার প্রধান থেকে শুরু করে কারো কাছে জানা নেই, এখন পর্যন্ত বাদ নাই। সবার কাছে আমরা কইছি, তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা কইতে আসে না। আগামী যুব সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আরও মজবুত হতে তৎপর জোলাইবাড়ি মণ্ডল যুব মোর্চা। সেই লক্ষ্যে মঙ্গলবার জোলাইবাড়ি কমিউনিটি হলে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, সহ জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং মণ্ডল স্তরের যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। এই সাংগঠনিক বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আগামী 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা যুব মোর্চার সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি পর্বকে আরও সুসংহত করা। সম্মেলন সফল করতে সংগঠনের কার্যপদ্ধতি, দায়িত্ব বন্টন এবং যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, যুবকদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করাই এই বৈঠকের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের সদ্য পেশ করা বাজেট যুব সমাজের ভবিষ্যৎকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন, যার মূল লক্ষ্য 2047 সালের মধ্যে ভারতকে একটি বিকশিত ভারত তথা বিশ্বনেতা রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। কর্মসংস্থান ও শিল্পক্ষেত্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববাজারে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে এই বৈঠককে কেন্দ্র করে জোলাইবাড়ি মণ্ডল সহ
গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় যুব মোর্চার সাংগঠনিক তৎপরতা নতুন গতি পাবে বলেই আশাবাদী নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সুন্দর একটা জনমুখী বাজেট পেশ করেছে, যেই বাজেট যুবকদের থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে মায়েদের, বোনেদের, মহিলাদের কথা চিন্তা করে প্রত্যেকটা সেক্টরকে সামনে রেখে এই বাজেট পেশ করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, এই বাজেটে আমরা যারা যুব সম্প্রদায় আমরা অত্যন্ত আনন্দিত। এই বাজেটে সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে আমাদের বাজেট অনেক বেশি বাড়ানো হয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা কিছুদিন আগেই অপারেশন সিন্দুর দেখেছি, পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই সুবাদে আজকে দেখুন আমাদের বাজেটের পরের দিনই আরো বেশি মানে আমাদের খুশি হওয়ার বিষয়, আমেরিকার সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব চলছিল ট্যারিফ নিয়ে। সেই ট্যারিফটাও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, ওনার টেলিফোনিক বার্তালাপ হয়েছে এবং ট্যারিফটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। এইটাও আমাদের জন্য কিন্তু একটা সিম্বলিক বিষয়, একটা মানে পজিটিভ সাইন। তো এই বাজেট প্রত্যেকটা বিষয়ের উপর ভর করে বাজেটটাকে করা হয় এবং আগামী দিনে ভারতবর্ষে কিভাবে চলবে, ভারতবর্ষকে 2047-এর মধ্যে আমরা উন্নত ভারতবর্ষে নিয়ে যাব। আমাদের টার্গেট, বর্তমানে আমাদের অর্থনীতি তৃতীয় স্থানে আছে, সেটাকে কিভাবে প্রথম স্থানে নিয়ে যাওয়া যায়। আমরা কিন্তু একটা জনমুখী বাজেট দেখেছি, একটা ভিশনারি বাজেট দেখেছি এবং আমাদের সরকার একটা ভিশন নিয়ে কাজ করছে। বাজেটকে নিয়ে, আমাদের রেগাকে নিয়ে, জিরামদিকে নিয়ে, তার সঙ্গে আজকে ভোরবেলা যে খবরটা পেলাম, এই আমেরিকার সঙ্গে যে ট্যারিফের চুক্তি হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু ভারতবর্ষ যে বিকশিত ভারতবর্ষ হচ্ছে সেটার একটা গুড সাইন, পজিটিভ সাইন আমাদের কাছে চলে এসেছে। সেই কারণে প্রত্যেকের কাছে অনুরোধ করব, বিগত দিনেও যতগুলা কার্যক্রম আমরা করেছি, আমি যুব মোর্চার রাজ্য সভাপতি হয়েছি, 2 বছর হয়েছে, কিন্তু অনেক সময় কষ্ট হয়, এখন পর্যন্ত সঠিকভাবে জেলা কমিটি, মন্ডল কমিটি নেই। তারপরও এরকম নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তা থাকার কারণে আমি প্রত্যেকটা কার্যক্রম, আমাদের প্রদেশ কমিটি প্রত্যেকটা কার্যক্রম আমরা সফলভাবে করতে পারছি। এবং আমি ধন্যবাদ জানাই এই জেলার প্রত্যেকটা কার্যকর্তাকে। যখন আমার এই যে পিরিয়ডে আমি একটা ঐতিহাসিক কার্যক্রম করেছিলাম, সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত নম যুবযাত্রা, বাইক যাত্রা করেছিলাম, আমি রিস্ক নেইনি। আমি বলেছি যদি বিলাস থেকে, সাউথ থেকে শুরু হয় তাহলেই হয়তোবা কার্যক্রমটা ভালো হবে এবং আপনারা সেটা করে দেখিয়েছেন। প্রত্যেকটা মন্ডল, প্রত্যেকটা বিধানসভা খুব ভালোভাবে সেই অ্যারেঞ্জমেন্ট করেছেন, যুব কার্যকর্তারা এসেছিল এবং যার শুরুটা ঠিক থাকে, শুরুটা ঠিক থাকাতে, শুরুটা ভালো হওয়াতে প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা জেলাতে আমরা সফলভাবে এই কার্যক্রমটাকে আমরা সফল করতে পেরেছিলাম। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের অন্তর্গত ডিমাতলি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বৈদ্যেরখিল এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করা 2 মহিলা ও 1 শিশুসহ 3 বাংলাদেশি নাগরিককে আটক করে এলাকাবাসী। জানা যায়, বৈদ্যেরখিল এলাকার সূর্য মুন্ডার বাড়িতে ওই 3 জন আশ্রয় নিয়েছিল। বিষয়টি সন্দেহজনক মনে করায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের আটক করে রাধানগর 59 নম্বর ব্যাটালিয়নের বিএসএফের হাতে তুলে দেন। বর্তমানে ওই 2 মহিলা ও 1 শিশু বিএসএফের হেফাজতে রয়েছে। এলাকাবাসীর দাবি, এই অনুপ্রবেশ এবং পাচারের ঘটনার সঙ্গে এলাকার কুখ্যাত মানব পাচারকারী কৃষ্ণদাস জড়িত রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং মানব পাচার চক্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমরা বাড়ি কোথায়, সত্য করে বলো। আমার বাড়ি বারোসাতে দাদা, আমার মা অসুস্থ। ওই আইছো কেমনে? হ্যাঁ, কেমনে আইছো? কে আনছে তোমাদেরকে এখানে? কেউ আনে না। আমার তা আপনি এখানে এই বাড়ি কেমনে চিনছেন আপনি? আমার ভাই। তখন দেখো আপনার কোন ভাই? দেখো আমার ভাই বলছে যে তোমার আধার কার্ড কই? হারাই গেছে। কোথায় হারাই গেছে? দেশে হারাই গেছে। আমি ফোন করছি সামনে।
হ্যাঁ কে তোমার কি করেছে? পড়োশি ছিল আমার দাদা, হ্যাঁ? আমার পড়োশি ছিল। এখন কোথায় যাবে তোমরা? হ্যালো, আমি যাব আমার মাকে একটু দেখা। কোথায়? আমার মা বাংলাদেশে থাকে। বাংলাদেশে কিভাবে যাবে? কিভাবে যাব এখন সেটা। এখানে কার আন্ডারে এসেছো? হ্যালো, ফোন করে করো, ফোন করো। না ওই নাম না করলে কিন্তু মরবা তোমরা, এখন পুলিশে দিব কিন্তু আমরা। দাদা দাদা করলে হবে না, দাদা দাদা করলে হবে না, সময় আছে, দাদা দাদা হবে না। এখন বলো না মানে এখানে কে এনেছে, কোথা দিয়ে পার করবে আমরা জানতে হবে। সেটা তো আমি জানি। কে এনেছে? আনছো কে? এখানে কে? মোবাইল কার নাম্বার দেখো? এই আমার ছেলের নাম। না ছেলে না, কার লোক যোগাযোগ করে আনছো এখানে? এই কারো নাম্বার নাই, দেখো। তাই না, আমাকে ওই এরা ফোনে কার সাথে কি যোগাযোগ করছে তা তো আমি নাম বলো। নাম জানি না, শোনো ভাই। আমি কি নাম্বার, কোন নাম্বার যোগাযোগ করছো? নাম্বার দেখো। কোন নাম্বারে? এই নাম্বার কোন নাম্বারে যোগাযোগ করছিল? তুমি তো এমনি এমনি আসছো না কেন? না না, একজন তুমি বাবার সাথে এই জায়গাটা চিনো? না, তো নিচে না ছিল, নিশ্চয়ই কারোর সাথে যোগাযোগ ছিল। হ্যাঁ, আমাকে বলছে যে ও ট্রেন থেকে নাই না, ওখানে দাঁড়াও। তো ওখানে দাঁড়া, তো আগরতলা থেকে তোমাকে কে এনেছে? কি গাড়ি এনেছে? একটা ছেলে আসছে, হ্যাঁ, ছেলেটা আইসে আমাকে দিয়ে চলে গেছে, লেকিন আমার কাছে কোনো নাম্বার টাম্বার কিছু আমার দেয় না কিছু। তো তোমার সাথে ছেলেটাতে আগরতলা রেল স্টেশন গিয়েছে, তোমার সাথে কন্টাক্ট হয়েছে বলে যে আসছেন উনি যোগাযোগ করে তো আসছে। একটা কন্টাক্ট করছেন কি ভাষায়? আমি যে ড্রাইভারটা আনেছে তোমাকে, আমার সাথে কোনো কন্টাক্ট ছিল না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।